আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বস্থানে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ১.৫ বছর আগে দেশের এক বিশেষ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্বাচনে নতুন সরকার গঠনের মধ্যে দিয়ে তার সেই কর্তব্য পালন শেষ হয়েছে। এখন নিজের পুরনো অঙ্গনে ফিরে গেলেন তিনি। সরকার প্রধানের দায়িত্ব হস্তান্তরের 4 দিন পর আজ রোববার ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারে কাজে ফেরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন পুরনো সহকর্মীরা। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসা, দর্শন প্রচার ও প্রসারের আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও রিসোর্স সেন্টার হিসাবে কাজ করেছেন ইউনূস সেন্টার। ইউনূস সেন্টারের ফেসবুক পেজে অধ্যাপক ইউনূসের সেখানে পৌঁছানো ও উষ্ণ অভ্যর্থনা জানানোর খবর দেওয়া হয়। বেশ কয়েকটি ছবিও দেওয়া হয় সেই পোস্টে। এই পোস্টে অধ্যাপক ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজও শেয়ার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। অর্থাৎ তিনি শপথ নেওয়ার আগে কিন্তু একটা কথা বলেছিলেন, অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যখন দেশ মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে যায়, তারপর তিনি একটা কথা বলেছিলেন। মানে কথাটা কিন্তু তিনি উচ্ছ্বাসের সহিত, আনন্দের সহিত বলেছিলেন যে জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং কেন বলছেন জানেন? যে তাকে নিয়ে কিন্তু অনেক অপপ্রচার, খারাপ কথাবার্তা কিন্তু ছড়িয়েছিল আওয়ামী লীগ সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কিন্তু তাকে পদ্মার পারে চুবাতে চেয়েছিল, পদ্মার নদীতে, এবং অকথ্য ভাষায় তাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে। এমনকি তাকে হয়রানি করার জন্য যে কেস মামলা তার বিরুদ্ধে বহুত কিছু করেছে। তিনি কিন্তু এই যে দুয়ারে দুয়ারে কিন্তু ঘুরছে, অর্থাৎ জেলের এই জেল থেকে ওই জেল, এই জেল, এই বয়স। কিন্তু তারপর যখন দেখে ছাত্র জনতা মিলে একটা গণ অভ্যুত্থান করে, তখন তাকে আবার অভ্যর্থনা জানায় রাষ্ট্রপ্রধান হিসাবে, অর্থাৎ সরকার প্রধান হিসাবে অন্তর্বর্তী সরকার হয়। তখন কিন্তু একটা বিশাল তার মাথা থেকে একটা বোঝা নেমে পড়ে। তারপরে তিনি কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম। কতটা আনন্দিত ভাবে তিনি কথাটা বলছেন। তবে এই যে ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেখানে তার কি কিছুটা হাত আছে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। যাই হোক, এবার আমরা বিস্তারিত আরো আলোচনা করি। ফেসবুক পোস্টে বলা হয়, 18 মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগের জায়গায় ফিরেছেন। তিনি আজ সকালে মিরপুর টেলিকম ভবনে ইউনূস সেন্টার পৌঁছালে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলির প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক পরিচালক অধ্যাপক ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পদকে ভূষিত হন। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেওয়া হয়। তার সঙ্গে যৌথভাবে পদকটি পায় গ্রামীণ ব্যাংক। বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ফ্রান্স থেকে এসে 2024 সালের 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, তার ইচ্ছা না থাকলেও অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের চাপে তাকে এই দায়িত্ব নিতে হয়েছে। এরপর ওই বছরের 24 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব নিয়ে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন অধ্যাপক ইউনূস। সেই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকে অন্তর্বর্তী সরকার।
12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অবসান ঘটে। প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন অধ্যাপক ইউনূস। এখনো সেখানেই রয়েছেন। ফেসবুক পোস্টে জানানো হয়, চলতি মাসের শেষের দিকে যমুনা ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন অধ্যাপক ইউনূস। এবার আসি, ওই যে জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম, আসলে এই কথাটা কেন বলেছে, আসলে কিছুটা বিস্তারিত আলোচনা করি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনারা জানেন যে শেখ হাসিনা টার্মে তাকে অনেকভাবে হয়রানি করা হয়েছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো বা বাংলাদেশে থাকতে পারেনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, কিন্তু তারপর যখন সে দায়িত্ব নেয় তখন এই মানে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি এই কথাটা বলেছেন। তিনি বলেছেন একটা বিশেষ সাক্ষাৎকারে, যখন পর্ব 1 ছিল তখন সেখানে বলেছেন, জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম ডক্টর ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। দেশের অভাবনীয় এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধ তিনি এই দায়িত্ব নেন। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন, গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন, গণতন্ত্রের উত্তরণ এবং চলমান পরিস্থিতি নিয়ে তিনি প্রথমে সবার সঙ্গেই কম বেশি অনেক মিডিয়ার সাথে তিনি কথা বলেছেন। এই অর্থনীতিবিদ গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন। তখন তিনি বলেছেন যে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে শুভেচ্ছা। 2 মাস হয়নি আপনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নিয়েছিলেন। একদম নতুন সময়, একদম নতুন দায়িত্ব, যেটা হয়তো আগে কখনো ভাবেননি। এই দায়িত্ব আপনার কেমন লাগছে? আপনি কেমন আছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আছি, ভালো আছি। একটা নতুন দায়িত্ব, বড় দায়িত্ব, দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ করে যে একটা দায়িত্ব এলো, সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা, সেটাকে কাজে পরিণত করতে সচেষ্ট আছি, মানে চেষ্টায় আছি। আমরা জানি যে 2 দশক ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে, আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথাও হয়েছে। আপনার তো জেলে যাওয়ার কথা, হয়তো এ সময় আপনার জেলে থাকার কথা ছিল। হঠাৎ করে সবকিছু বদলে গেল। আপনি তখন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিয়েছেন। এটা অবাক করা, অদ্ভুত ও বিস্ময়কর পরিবর্তন। এমন কিছু যে হতে পারে আপনি কি কখনো ভেবেছিলেন? তখন ডক্টর ইউনূস বলেছেন, এটা একটা নতুন অভিজ্ঞতার মতো। আমি 2 দিন আগে জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আদালতের দরজায় ঘুরেছিলাম। হঠাৎ করে জেলে না গিয়ে আমি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করলাম। একেবারে উল্টো একটা অবাক চিত্র। অতীতে এরকমের আহ্বান জানানো হয়েছিল আমাকে সরকারের দায়িত্ব নেয়ার জন্য, মাপ চেয়েছি বারবার। এটা কোনো দিন সিরিয়াসলি ভাবিনি যে দায়িত্ব নিতে হবে। এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, এর জন্য দায়িত্ব নিয়েছি। আপনি কিভাবে এই বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন? ছাত্র জনতার সঙ্গে আপনার যোগাযোগ কিভাবে হলো? আপনি কোনো পর্যায়ে এসে সম্মতি দিলেন? ডক্টর ইউনূস বলেছিলেন তখন যে, ছাত্র নেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। পত্রিকা, টেলিভিশন নিউজ তাদের দেখছিলাম, বারবার যেভাবে আন্দোলন হয় এভাবেই দেখছিলাম। আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলনে ঘনীভূত হচ্ছিল। প্যারিস অলিম্পিকে একটা দায়িত্ব পালন করেছিলাম, ওটার ডিজাইনিং এ আমি ইনভলভ ছিলাম। এ সময়ে আন্দোলন তুঙ্গে ওঠে। সেই সময় প্যারিসের একটা রাস্তার নাম আমার নামে নামকরণ করা হয়েছিল, সেটার উদ্বোধন করেছিলাম। কাজেই আমি এদিকে দেখছি, ওই দিকেও দেখছি, দূরের দৃশ্য হিসাবে। আমার অফিস থেকে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখে তারা বলেছিল, স্যার এখন ফিরবেন না, এখন অবস্থা ভালো না, এলেই বোধ হয় আপনাকে জেলে নিয়ে যাবে, আপনি একটু দূরে থাকেন, পরিস্থিতি বুঝে আপনাকে বলবো কখন আসতে হবে। কাজেই আমি পরিকল্পনা করছিলাম বার্লিনে যাব, বার্লিনের পর রোমে যাব, এরপর ব্রাজিলে যাব ইত্যাদি। দেখেন, এই যে কথাটা তিনি বলেছিলেন, আসলে তিনি সত্য কথা বলছেন, হয়তোবা তিনি জানেন। তা না হলে তিনি কেন বলেছিলেন যে আমি তো জেলে যাওয়ার প্রস্তুতি নিছি, হঠাৎ করে আবার যে
আমি বঙ্গভবনে যে শপথ নেব এটা কিন্তু ভাববেন নেই, উল্টো হয়েছিল। যাই হোক, তিনি আবার বলছেন এই যে স্যার আপনি ফিরবেন না, এখন অবস্থা ভালো না, এলেই বোধ হয় আপনাকে জেলে নিয়ে যাবে। কেমনে ভাই, তাকে জেলে নিবে কেন? সে সময় তো আন্দোলন চলতেছে, তাহলে তাকে জেলে নেওয়ার কারণ কি? আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে জানতো, এই আন্দোলনে মানে তিনি ইনভলভ ছিল, হয়তোবা কেউ মানেন আর না মানেন। যাই হোক, দেখি তারপর ব্রাজিলে যাইবে আর কি তিনি বলছেন, কিন্তু এরকমের একটা দায়িত্ব নিতে হবে, দেশে ফিরে আসব এবং এরকমের একটা দায়িত্ব নিতে হবে, এটা একদম মাথায় ছিল না। এই সময় ছাত্রদের একজন আমার অফিসকে জানালো যে আমার সঙ্গে আলাপ করতে চায়। ছাত্রদের কথা এই প্রথম শুনলাম, জানতে চাইলাম কি আলাপ করতে চায়। তখন আমাকে জানানো হলো আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে। আমি বললাম এটা তো ভিন্ন কথা। তাকে বললাম তোমার সঙ্গে আলাপ হয়েছে? সে জানালো আলাপ হয়েছে। আমি বললাম ঠিক আছে, আমিও আলাপ করি, কি বলে দেখি। সে যোগাযোগ করিয়ে দিল, আমি আলাপ করলাম, তাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এই দায়িত্ব দিও না। বারবারই আমি এই দায়িত্ব থেকে দূরে সরে থেকেছি, এই দায়িত্ব নেওয়া ঠিক হবে না। আসলে তিনি দায়িত্বটা নিয়েছেন, কিন্তু দায়িত্ব নেওয়ার পর যে এত বড়টা একটা বিশ্বাসঘাতকতা করবেন দেশের মানে এই নির্বাচন নিয়ে, সেটাকে আসলে সাধারণ মানুষ কিন্তু জানতো না। দেখেন, কেউ কিছু মনে করেন আর না করেন, একাল 100% এবারের যে নির্বাচনটা একদম পাতানো একটা নির্বাচনের মতো হয়েছে। মানে নির্বাচন হয়েছে ঠিকই, মোটামুটি ভালো, কিন্তু আপনার দেখেন আর্মিদের কিন্তু আমি আমাদের ইউনিয়নে দেখিনি, মানে বিভিন্ন জায়গায় কিন্তু আমি এটা আর্মিকে দেখিনি। এবং আর্মিদের যে দায়িত্বটা দিয়েছিল মানে পাওয়ারফুল, সেটা তারা পালন করেছে, যদি যে জায়গায় গেছে সে জায়গায় পালন হয়েছে, কিন্তু সব জায়গায় তারা যেতেও পারে নাই। যাই হোক, এবং আরেকটি কথা হয়েছে, নির্বাচন কিছুটা সুষ্ঠু হয়েছে, তাহলে ওই 53টা আসনে এরকমের কম ডিবেটে তারা পাশ করবে কেমনি? আবার আবার 32টা কেমন হয় এরকম কারচুপি কাটাকাটি। আর দ্বিতীয়টা কথা হলো যে নির্বাচন ঠিকই হয়েছে, কিন্তু ফলাফল ঘোষণায় উল্টাপাল্টা হয়েছে। অতএব এটা পরিষ্কার, এটা জাতির সাথে একটু বেইমানি করা হয়েছে। যাই হোক, একটা মানুষের ভালো দিকও থাকতে পারে, খারাপ দিকও থাকতে পারে। হয়তোবা তিনি বিএনপিকে ভালোবাসেন, এই জন্য আর কি বিএনপিকে জিতিয়ে দিয়েছেন, এটা স্বাভাবিক হতেই পারে। যাই হোক, এবং আমরাও কিন্তু খুশি, কারণ আমরাও খুশি এই জন্য তারেক রহমান অনেক নির্যাতন জ্বালা যন্ত্রণা সহ্য করার পর যেহেতু দায়িত্বটা পেয়েছেন, এই জন্য আমরা তাকে অভিনন্দন জানাই মন থেকে। কারণ আমার মনে হয় তার বাবা একজন ভালো মানুষ, সৎ লোক, এবং তার মাও একজন ত্যাগী নেত্রী। বাংলাদেশে অনেক নির্যাতন সহ্য করেছেন, জেলে পর্যন্ত গিয়েছেন এই বৃদ্ধ বয়সে। অতএব এটা তারেক জিয়ার একটা প্রাপ্য ছিল। অতএব আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তারেক জিয়াকে সুস্থ সবল রাখে, এবং সে যেভাবে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতেছেন এইভাবে যদি করতে পারে, নেতাকর্মীরা যদি লুটেপুটে না খায়, তাহলে দেশটা অনেক ভালো চলবে, মানে অনেক সুন্দরভাবে চলবে। এটা আমরা আশা মানে করতেই পারি। যাই হোক, তখন তোমার একজনকে ভালো করে খুঁজে দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তোমরা একজনকে ভালো করে খুঁজে দেখো। তারা বলল, না স্যার, আর কেউ নেই, আপনাকেই দায়িত্ব নিতে হবে। আমি তাদের আবার বললাম, তোমরা খোঁজ করো, খোঁজ করার পর আমাকে বলো কি দাঁড়ালো। তখন সে আমাকে জানালো, ঠিক আছে স্যার, কাল আপনাকে জানাবো। পরদিন আবার সে ফোন করলো, সে জানালো, স্যার উপায় নেই, আপনাকে আসতেই হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, অবিলম্বে আসতেই হবে। এবারের দ্রুত গতিতে সবকিছু ঘটেছে। আমি ফিরে এলাম, সেদিন রাতেই শপথ গ্রহণ করলাম। সব ওলটপালট। দেশে ফিরে এসে কোথায় জেলে যাব, এখন অন্য দিকে চলে গেলাম। কি করতে হবে? এরা কারা? শপথ গ্রহণের কারা কারা থাকবে? সবকিছুই নতুন, সবকিছু ভিন্ন পরিস্থিতি। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা। আমি তখন জানালাম, আমি তো এখন হাসপাতালে, আমি তো অত তাড়াতাড়ি আসতে পারছি না, আমি ডাক্তারের সঙ্গে আলাপ করে দেখি কি বলে উনি। তবে তোমরা যখন এত প্রাণ দিয়েছো এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে, যতই আমার আপত্তি থাকুক আমি এ ব্যাপারে সম্মতি দিলাম। তবে আমি ডাক্তারের সঙ্গে আলাপ করে বলতে পারবো আমি কখন আসতে পারবো। সে বলল, না স্যার, আপনাকে তাড়াতাড়ি আসতে হবে। আমি হাসপাতালের ডাক্তারের সঙ্গে আলাপ করলাম। ডাক্তার বললেন, আপনার তো আগামী দিনও হাসপাতালে থাকার কথা,
আমরা চেষ্টা করি আপনাকে আগামীকাল ছেড়ে দিতে পারি কিনা। পরদিন সকালে ওঠার পর ডাক্তার বললেন যে আপনি চাইলে চলে যেতে পারেন। ডাক্তার ছেড়ে দিলেন, আমি দেশে চলে এলাম। এই সিদ্ধান্ত তো আপনি নিলেন, ছাত্র নেতারা ছাড়া বাইরে আর কারো সঙ্গে কি আপনার পরামর্শ করার সুযোগ হয়েছিল? ডক্টর ইউনূস: আর কে যে আছে তাও তো আমি জানি না, আমার কিছুই জানা ছিল না। ছাত্রদের সঙ্গে সম্পর্ক: ডক্টর ইউনূস বলেন, এদের কারো সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না। তারা কারা? ঢাকায় এসে তাদের চেহারা আমি দেখেছি, তাদের সঙ্গে কথা হলো, এয়ারপোর্টে তারা ছিল, তখন তাদের সঙ্গে পরিচয় হলো। আপনি দেশের একটা সংকটময় পরিস্থিতির দায়িত্ব নিয়েছিলেন 2 মাস আগে। সময়টা ছিল যথেষ্ট ঘটনাবহুল। সময়টা কিভাবে মূল্যায়ন করবেন? ডক্টর ইউনূস বললেন, এভাবেই দ্রুত গতিতে সবকিছু ঘটেছে। আমি ফিরে এলাম, সেদিন রাতেই শপথ গ্রহণ করলাম। সব উলট পালট। দেশে ফিরে এসে কোথায় জেলে যাব, এখন অন্য দিকে চলে গেলাম। কি করতে হবে? এরা কারা? শপথ গ্রহণের কারা কারা থাকবে? সবকিছুই নতুন, সবকিছুই ভিন্ন পরিস্থিতি। তবে মনে করলাম দায়িত্ব যখন তারা নিতে বলেছে, আমি রাজি হয়েছি, কাজেই আমি সে দায়িত্ব পালন করব। এভাবেই একটা অপরিচিত জগতের মধ্যে অপরিচিত সঙ্গী নিয়ে আমরা যাত্রা শুরু হলো। আপনি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এরপর আপনার কখনো বঙ্গভবনে, গণভবনে যাওয়ার সুযোগ হয়নি, নাকি গিয়েছেন? ডক্টর ইউনূস বলেন, আমি গিয়েছি। যতদিন আওয়ামী লীগের বাইরের সরকার ছিল, তারা আমাকে আমন্ত্রণ করেছে। আওয়ামী লীগের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও আমি দাওয়াত পেয়েছিলাম এবং সেখানে উপস্থিত হয়েছিলাম। এবার আপনি আবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে এলেন। সব প্রথা ভেঙে জো বাইডেনের সঙ্গে আপনার বৈঠক হলো। তারপর বিল ক্লিনটন, এর বাইরেও আরো অনেক রাষ্ট্রনেতা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধানের সঙ্গে বৈঠক করলেন। আমরা দেখলাম অনেক উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের পরিবর্তনে, এবং সেটা আপনাকে কেন্দ্র করে। আপনার উপস্থিতি, আপনার পরিস্থিতি অনেক কাজে লাগছে। অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, অনেক অনুষ্ঠানে অংশ নিলেন। সব মিলিয়ে কেমন প্রতিক্রিয়া পেলেন নতুন বাংলাদেশ নিয়ে? ডক্টর ইউনূস বলেন, এটা হলো তাদের সবার মনে উৎসাহ জেগেছে। উৎসাহ জেগেছে এই দেশটা আবার নতুন করে দাঁড়াতে পারবে। দেশের যে গতি প্রকৃতি তারা দেখছিল, তাতে তারা উৎসাহ বোধ করছিল না। এই পরিবর্তনের ফলে এবং আমাকে সামনে পেয়ে এদের অনেকেই খুব উৎসাহ বোধ করছে। এদের অনেকেই ছিল আমার পরিচিত মুখ ও বন্ধু, যাদের সঙ্গে আমার আগে থেকে ঘনিষ্ঠতা ছিল। কাজেই আমাকে কাছ থেকে পেয়ে তারা খুব উৎসাহ বোধ করেছে এবং সেই উৎসাহ তারা নানাভাবে প্রকাশ করেছে। আমরা আনুষ্ঠানিক বৈঠক করেছি, কিন্তু আনুষ্ঠানিক বৈঠক বন্ধুদের বৈঠকে পরিণত হয়েছে। আলাপ হয়েছে, কি দরকার তোমরা বলো, সেখানে আমরা ব্যবস্থা নেব। সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসেছে। অফিসারদের অনেকে আমাকে চেনে, যেহেতু নানা কাজে নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম, সেভাবেই তারা গ্রহণ করেছে এবং খুব উৎসাহ সহকারে করেছে। পরিবর্তন পরিস্থিতি, তাদের সাহায্য সহযোগিতা কি দরকার আমাদের। আমিও একেবারে পরিষ্কারভাবে বলছি যে অতীতের মতো করে দেখলে হবে না। নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে। আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে, অনেক বড় স্তরের ক্যালকুলেশন দিতে হবে। আমরা বড় জাম্পে যেতে চাই এবং আগে অনেক শর্ত দিয়ে যেভাবে রাখছিল সেভাবে না। যার সঙ্গেই আলাপ হয়েছিল একটা বিষয় জোর দিচ্ছিলাম, তারাও অ্যাপ্রিসিয়েট করছিল। সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিল, ওইটা করে দাও। আমার কথা বলছি আর ফাঁকে ফাঁকে নির্দেশও চলে যাচ্ছে। খুব উৎসাহ বোধ করলাম। আমি বললাম, শুধু টাকার অঙ্ক বাড়ালে হবে না, এটার যে গতি, আমরা এখানে চুক্তি সই করলাম, ওই টাকা আস্তে আস্তে বহু বছর লেগে যায়, শেষ পর্যন্ত ওটা কাজে লাগে না। আমি বলছি আমাদের দ্রুত গতিতে দরকার, এই পরিবর্তনের আশু পরিবর্তন দরকার। কাজেই সব রকমের আয়োজন, যে ব্যবস্থা তোমাদের কাছে, তা সংক্ষিপ্ত করে আমরা যাতে কাজে লাগাতে পারি সেই তাৎক্ষণিকভাবে করা। সবাই অ্যাপ্রিসিয়েট করে বলল, আমরা বিষয়টা বুঝেছি, দ্রুত গতিতে যাতে হয় আমরা সেটার ব্যবস্থা করব। তারা দ্রুত গতিতে করলো। আপনাকেও তো সবাই নিয়ে দেশ কিছু করার বিষয়টি দেখতে হবে। সেজন্য সংস্কারের যে উদ্যোগটা আপনি নিয়েছেন সেগুলো জরুরি। ডক্টর ইউনূস বলেন, অবশ্যই
আমাদের জোর দিয়ে সংস্কারের যদি সংস্কার করতে হয় দ্রুত গতি করতে হবে, ধীরে সুস্থে সংস্কার করার সুযোগ আমাদের নেই। কাজে সেই সংস্কারগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে। এটা বিধ্বস্ত কাঠামোর ওপর আমরা শুরু করছি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে এই যে সংস্কারের কথা বলা হয়েছিল, বাংলাদেশে একটা মানে অর্থনৈতিক পরিবর্তন এনে দেওয়ার কথা ছিল, কোনোটা কি কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।